প্রাথমিক দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন যদিও শর্ত সাপেক্ষে, পুজোর আগে যদিও জেল মুক্তি হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত একটা সংশয় থেকে গিয়েছে। নিয়োগ দুর্নীতির একটি মামলা রয়েছে, তাতে নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণ যতক্ষণ না শেষ হবে ততক্ষণ জেল মুক্তি নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 18ই অক্টোবরের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে, যদিও তার আগে পুজোর ছুটি পড়ে যাবে। সেক্ষেত্রে পার্থর আইনজীবীরা পরবর্তী পদক্ষেপ কী করেন সেদিকে আইনজীবী মহল তাকিয়ে তদন্তের সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রায়াল কোর্টের বাইরে না যাওয়ার কথা বলা হয়েছে, ওই এলাকার বাইরে না যাওয়ার কথা বলা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। এবং এই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআইয়ের যে মামলা তাতে তিনি জামিন পেলেন, জামিন দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। যদিও এখনো পর্যন্ত যেরকম পরিস্থিতি তৈরি হয়ে আছে, হয়তো পুজোর আগে জেল থেকে ছাড়া নাও পেতে পারেন তিনি। বিচারপতি শর্ত সাপেক্ষে জামিন, যেরকম আপনাদের বললাম, জামিন মঞ্জুর করেছেন। পাসপোর্ট জমা রাখতে হবে, সাক্ষীদের সঙ্গে কথা বলতে পারবেন না, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তে সহযোগিতা করতে হবে, একগুচ্ছ শর্ত জারি রয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন নিয়ে বর্তমান শিক্ষামন্ত্রীর কি বক্তব্য শোনাবো আপনাদের? এটা নিয়ে আমার, দেখুন, আমার প্রেডিসেসর নিয়ে বা তার মামলা বা জামিন ইত্যাদি নিয়ে আমি কোনো মন্তব্য করব না। হ্যাঁ, আমি তার মানে নিরোগ, তিনি থাকুন, সুস্থ থাকুন, আমি এইটুকু বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, একটু কথা বলে নেবো, আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। স্নেহায়ন সরকার রয়েছেন আমাদের সঙ্গে বিজেপির, তবে শুরুতে যাব অধ্যাপক বিশ্বজিৎ দাসের কাছে। বিশ্বজিৎবাবু, কী মনে হচ্ছে? আমরা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে দেখেছি, জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে দেখেছি, তারা জেলে গিয়েছিলেন, ফিরে এসে আবার মেইন স্ট্রিম পলিটিক্সে তারা ফিরে আসতে পেরেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কি হতে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল, সেই অভিযোগের তদন্ত করছে সিবিআই। সিবিআই তথ্য প্রমাণ এখনো সঠিকভাবে দিতে পারছে না বলে আজকে যে অভিযোগ উঠেছে যে পুজোর আগে জামিন পাওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের, এবং এটা তুমি একটু আগে বললে শর্ত সাপেক্ষ জামিন, যে অনেকগুলো শর্তের সাপেক্ষে জামিন হবে, কিন্তু এতদিন ধরে তথ্য প্রমাণ কেন সংগ্রহ করতে পারছে না? আজকে কেন্দ্রীয় যে সংস্থা, তদন্তকারী সংস্থা, তারা এই জামিনের বিরোধিতা করেছে একাধিকবার, কিন্তু বিরোধিতা তো মুখে করলে হবে না, রাজনৈতিক বিরোধিতা করলে হবে না। তথ্য প্রমাণ দিয়ে যে বিরোধিতা করার কথা সে বিরোধিতা করেনি। তৃণমূল কংগ্রেস এবং সরকারও তাদের কাছে যা তথ্য আছে সেগুলো দিয়েছে, এবং পার্থ চট্টোপাধ্যায় যিনি আইনজীবী, তিনি তার সপক্ষে যে যদি তথ্য প্রমাণ না দেওয়া যায় তাহলে তাকে এতদিন আটকে রাখা হবে কেন, সেইটা সওয়াল জবাব করেছেন। এবং সাধারণ মানুষের পারসেপশন আর আদালতে গিয়ে তথ্য প্রমাণ দুটোর মধ্যে ফারাক আছে। তাই এই মুহূর্তে না, যে পারসেপশন আছে বিশ্বদেবু, আপনার কি মনে হচ্ছে খুব সহজ হবে পার্থ চট্টোপাধ্যায়ের মেইনস্ট্রিম পলিটিক্সে ফেরা? এইটা কিন্তু অন্য ব্যাপার, যে এটা দল কিভাবে দেখছে। তিনি ফিরে আসার পরে তার যদি নির্দোষ প্রমাণিত হয় তখন দল সিদ্ধান্ত নেবে যে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে আসবেন কি আসবেন না। তার সেই ভাবমূর্তি দলের ক্ষেত্রে কতটা কাজে লাগবে তার উপর নির্ভর করছে। কিন্তু যারা চাকরি হারালো এই পুজোর আগে, তাদের ক্ষেত্রে তাদের পাশে দাঁড়িয়ে বলতে হবে যাদের জন্য এই চাকরি হারালো, যে দুর্নীতি, তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি এই রাজ্যের প্রত্যেকটা মানুষ, শিক্ষা জগৎ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চাইছে। না, দেখুন সবিতাদিদা, বিষয়টা হচ্ছে যে বিশ্বজিৎ দা কাছে প্রমাণ নাও থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে বাংলার আপামর জনগণ জানে যে শিক্ষায় যে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছিল সেটা নতুন করে আর প্রমাণের কোনো দরকার পড়ে না। কেন অলরেডি কিন্তু সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাকেই বাতিল করতে হয়েছিল, মানে এমন ব্যাপক আকারে দুর্নীতি হয়েছে। এবং বিষয় হচ্ছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট আছে, সেখানে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের নামও কিন্তু সিবিআই দিয়েছিল। এখন বিষয় হচ্ছে, দেখুন, আইনেরও তো কিছু ফাঁক আছে, যে একজনের যে দোষ তাতে যে অ্যামাউন্ট অফ সাজা হয়, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সাজা, তার যদি 1/3 যদি সে কাটিয়ে ফেলে তাহলে তাকে বেল দিয়ে যাওয়া যেতে পারে। এবার সেই পার্সপেক্টিভে কোর্ট বেল দিয়েছে, কারণ এখনো অর্ডারটা আমি পড়িনি, আমার কোর্টের অর্ডারের ওপর কোনো বক্তব্য রাখাটা ঠিক না, কিন্তু এইটুকুনি আমি বলতে পারি যে একজন মানে পশ্চিমবঙ্গবাসী হিসাবে যে দুর্নীতি এরা করেছে, যেভাবে মানে আলু পটলের দরে যেভাবে চাকরি বিক্রি করেছে, এদেরকে সাজা পেতেই হবে, এর কোনো অন্যতা হতে পারে না।
আচ্ছা। এর কোনো রেহাই হতে পারে না, সাজা পেতেই হবে। এতগুলো যুবক যুবতী যেভাবে এরা ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে, আজকে যারা 2016 সালে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেলো তাদেরকে আবার পরীক্ষা দিতে হচ্ছে। তুমি ভাবো তো, যে মেয়েটা ফার্স্ট হয়েছিল 2016 সালে, সে পরীক্ষা দিয়ে বসে বেরিয়ে কাঁদছে, কাটাটা স্বাভাবিক, কারণ 9 বছর পরে সে আবার চান্স পাবে কিনা তো কোনো গ্যারান্টি নেই। কারণ কম্পিটিটিভ এক্সাম, এখানে যারা কনস্ট্যান্টলি পরীক্ষাগুলোর সাথে টাচে আছে তারা বেটার করবে। এরা তো আচ্ছা, 10 বছর আচ্ছা। প্রায় 9 বছর আচ্ছা, একদমই আমি একদমই স্নেহান বিশ্বজিৎ দুজনেই প্লিজ সঙ্গে থাকো, আমি পরের খবরে আসবো। কারণ কলকাতায় পুজোর উদ্বোধনে অমিত শাহ, আর সেই দিনেই বিদ্যাসাগর আবেগের শান তৃণমূল কংগ্রেসের। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে অমিত শাহকে খোঁচা তৃণমূল কংগ্রেসের। অমিত শাহ একদিকে যেমন দুর্গাপুজো উদ্বোধনে আসার কথা ছিল সন্তোষ মিত্র স্কোয়ার থেকে ইজেডসিসি, ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের তরফে অমিত শাহকে খোঁচা বিদ্যাসাগর কলেজে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে বিদ্যাসাগরের আজ জন্মদিন, মূর্তিতে মাল্যদান করেন এবং তারও বক্তব্য বেশ কিছু এসেছে। সেই বক্তব্যতে ব্রাত্য বসু তিনিও গোটা বিষয়টা নিয়েও খোঁচা দিয়েছেন অমিত শাহকে। কারণ 2019-এর ঘটনা টেনে এনে বিদ্যাসাগরের জন্মদিনে অমিত শাহকে খোঁচা দেওয়া হচ্ছে কখন, যখন অমিত শাহ রয়েছেন এ শহরে। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একবার শোনাই আপনাদের। ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অন্যায়টা করেছেন, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আপসহীন লড়াইয়ের সংগ্রাম ইতিহাস জানেননি, না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল এবং তারা আজও বহাল তবিয়েতে বিজেপি করছে। যারা করেছিল তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা বা শাস্তিও দলীয় তরফ থেকে তারা নেয়নি, এবং যত বাংলার বিরোধিতা করেছে বাংলার মানুষ তত গর্জে উঠেছে। আমি আবারও চলে যাব বিশ্বজিতের কাছে খুব সংক্ষেপে। বিশ্বজিৎদা, যেখানে অমিত শাহ বাঙালি আবেগে শান দিতে চাইছেন, সেখানে তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য। বিশ্বজিৎদা, দুটো বিষয় বলি সব্যসাচী। প্রথম কথা হচ্ছে যে যথার্থ বাঙালির যদি রিয়েল হিরো হন তাহলে তিনি বিদ্যাসাগর। বাঙালিকে এবং নারীর শিক্ষার ক্ষেত্রে তিনি আলো দেখিয়েছেন, আর আজকে তার জন্মদিনে তাকে স্মরণ করছে কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন আজকের দিনটা বিদ্যাসাগরকে উৎসর্গ করা উচিত, এবং যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে রাজনীতি হয়েছে তুমি জানো, সেখানে গিয়ে তিনি সম্মান প্রদর্শন, শ্রদ্ধা জানিয়েছেন। অন্যদিকে পুজোর যে মঞ্চ, সেই পুজোর মঞ্চকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখো, যে বাংলার পুজো কিন্তু রাজনৈতিক মঞ্চ নয়। তুমি বলতে পারবে না পুজো উদ্বোধনে গিয়ে কোনো রাজনৈতিক নেতা, সে যে দলেরই হোক, সে কিন্তু রাজনীতি করার চেষ্টা করেছে। একাধিক পুজো উদ্বোধন ইতিমধ্যে হয়ে গেছে মহালয়া থেকে, কিন্তু পুজো উদ্বোধনে এসে যদি বাংলার রাজনৈতিক পট পরিবর্তনের কথা বলে, তাহলে বাংলার উৎসবের সঙ্গে রাজনীতিকে জুড়ে দেওয়া হলো। এটা কিন্তু বাঙালি কাছে খুব একটা কাম্য নয়। বাঙালি এটাকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখছে না, বরং পুজোর উৎসবের দিনগুলোতে সারা বছরের যে দুঃখ সেগুলোকে ভুলে উৎসবে মেতে থাকা, আরো একটু উদার হতে শেখা, সেটাই তো উৎসব শেখায়, যেটা বলেন্দ্রনাথ ঠাকুর বলছেন। সুতরাং আমার মনে হয় উৎসবের জায়গায় থাক, সেখানে রাজনীতি থাকবে না, আর রাজনীতি করতে গেলে রাজনীতির ময়দানে আসতে হবে। আচ্ছা স্নেহান, খুব সংক্ষেপে। না, বিষয়টা হচ্ছে গিয়ে বিশ্বজিৎ দা হয়তো লাস্ট কয়েকদিন হয়তো টিভিটা অন করেনি বা মুখ্যমন্ত্রীর কিছু পুজো উদ্বোধন দেখেনি, নাহলে রাজনীতি কাকে বলে সেটা ভালো করে জানতে পারে। বিষয়টা হচ্ছে কি, পিতৃপক্ষে হিজাব পরে একজন দুর্গাপুজোর উদ্বোধন করছে, সেখান থেকে কেন্দ্রীয় সরকারকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে। শুধুমাত্র দুর্গাপুজো না, যে কোনো ধর্মীয় সবাই, ঈদ হোক, সে বড়দিন হোক, যে দুর্গাপুজো, সব জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রাজনৈতিক বার্তাই দেন এবং বিজেপিকে আক্রমণ করে। আমি বলি, সেদিন বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তৃণমূল ছাত্র পরিষদের ছেলেপেলেরা। অভিষেক ব্যানার্জি তাদেরকে আগে শাস্তি দিই। গেটের ভেতরে যেখানে বিদ্যাসাগরের মূর্তি ছিল, সেটা তো বিদ্যাসাগর কলেজের ভেতরে। আমি তো সেদিন মিছিলে ছিলাম, গেটের বাইরে ছিল বিজেপি সমর্থকরা, ভেঙেছিল। তারা কোথায়? সামনে আন, তাদেরকে সামনে না এনে এখন নাটক করছে। আচ্ছা, আজকে আমি কথা বলছি, দুর্গাপুজোর মূর্তিতে মাথা ভাঙাতেও ভেঙেছে দুদিন আগে, তো তার দায়িত্ব কারা নেবে? এই বাঙালিকে এদের থেকে বেশি অপমান আজ অব্দি কেউ করেনি। তাই আবারও বলছি, দুর্গাপুজো নিয়ে, বিদ্যাসাগর নিয়ে কথা অ্যাটলিস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো মানে। আচ্ছা, স্নেহান বিষয়টা দুজনেই সঙ্গে থাকো। আর আরো ছোট্ট তোমার কাছে রিয়াকশনে আসবো, তার আগে আমি একটু আসবো যেখানে অমিত শাহ আজ কালীঘাটে পুজো দিয়েছেন, সেখানে তৃণমূল কর্মীরা সেখানে স্লোগানও দিয়েছেন, কিন্তু অমিত শাহ আজকে আবার দাবি করেছেন পরিবর্তনের
নতুন সোনার বাংলা গড়ার। কি বলেছেন একবার শোনাই। मैंने मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए, हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहां पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। বিশ্বজিৎ যাবো সরাসরি খুব সংক্ষেপে। দেখুন, যে রবীন্দ্রনাথের কথা বলছে, বাংলা নির্মাণ করতে গেলে কবিগুরুর কথা বলছে, কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে কথা বললেন তারই একজন সদস্য সে কিনা বলেছিল বাংলা কিনা ভাষা নয়, যারা বাংলাকে ভাষা বলে গুরুত্ব দিতে চায় না, বাংলাকে ভাষা বলে স্বীকৃতি দিতে চায় না, সে যদি এসে সোনার বাংলার স্বপ্ন দেখায় তাহলে বাঙালির কাছে এটা সোনার পাথর বাটি ছাড়া কিছু নয়। সুতরাং বাংলা যথেষ্টভাবে শক্তিশালী এখনো তার সংস্কৃতিতে, তার উৎসবে আর রাজনৈতিক লড়াইটা। দেখুন, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ রাজনীতি যাই থাকুক না কেন, জিএসটির যে পরিবর্তন হয়েছে এটা তো বাঙালি ওয়েলকাম করেছে, কিন্তু এর পাশাপাশি কেন্দ্রীয় যে বঞ্চনা, 100 দিনের কাজ, আবাস প্রকল্পের টাকা, এগুলো তো আসছে না। এটা তো বাংলার মানুষের, প্রান্তিক মানুষের চাহিদা। আজকে সোনার বাংলা গর্ব ঠিকই আছে, কিন্তু তারপরে এই চাহিদাগুলোকে মানুষকে মেটাতে হবে। তারা সরকারে আছে, কেন্দ্রীয় সরকারে আছে, রাজ্যের মানুষ রাজনীতি বোঝে না, তাদের বেসিক নিডস সেটা দরকার। আচ্ছা, দেখো, বিষয়টা হচ্ছে যখন মানে দেশ স্বাধীন হয়েছিল তখন ভারতবর্ষের অর্থনীতিতে পশ্চিমবাংলার কন্ট্রিবিউশন ছিল 27%, ঠিক আছে? এবং সেই সময় পিছিয়ে পড়া রাজ্যগুলোর মধ্যে একটি ছিল উত্তরপ্রদেশ, একটি হচ্ছে মধ্যপ্রদেশ। আজকে দুটো হচ্ছে রেভিনিউ সারপ্লাস রাজ্য। অবাক লাগে যে এই রাজ্যের একজন শিক্ষিত প্রফেসর যখন দাঁড়িয়ে থেকে তৃণমূলের মতো দলটিকে সাপোর্ট করে, আজকে বাংলার অর্থনীতিকে কোথায় নিয়ে চলে গেছে। তুমি ভাবো, 8 লক্ষ কোটি টাকার উপর ঋণ, যখন 2011 সালে মমতা ব্যানার্জি বলেছিলেন সিপিএম 1.5 লক্ষ কোটি টাকা ঋণ করে দিয়ে গেছে, সেই নিয়ে উনি মানে শোরগোল ফেলে দিয়েছিলেন। আজকে সেটাকে কোথায় নিয়ে চলে গেছে। শিক্ষায়, স্বাস্থ্যে, পরিকাঠামোয়, কর্মসংস্থানে সব জায়গায় পিছিয়েছে। লাস্ট 5 বছরে মধ্যপ্রদেশের মতো একটা রাজ্য পার ক্যাপিটা ইনকাম ডাবল করে দিয়েছে। আর আমাদের রাজ্যে কি অবস্থা? আজকে তুমি ইয়ে নিয়ে বলছো, আজকে তুমি জিএসটি নিয়ে বলছো, পেট্রোল এবং ডিজেলের সব থেকে বেশি শেষ আমাদের রাজ্য লাগায়। আজকে মানুষের সচেতনতার কথা বলে, তাহলে পেট্রোল আর ডিজেল থেকে শেষ করে নিক, জিএসটি ঠিক মানুষের হাতে যখন টাকা পৌঁছাবে তখন দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করবে, আর তারপরে তো জনবিরোধী সরকারের নাটক করবে। দুটো তো একসাথে হয় না। আচ্ছা, অনেক ধন্যবাদ স্নেহন, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দা। আর অমিত শাহর এই মন্তব্যের পাল্টা ব্রাত্য বসুর কি বক্তব্য এসেছে শোনাব। 21 সালে উনি এই সোনার বাংলার কথা বলেছিলেন, মায়ের কাছে পুজো দিয়ে বলেছিলেন, আসতে পারেননি। 26-এ পুজো দিচ্ছেন, আসতে পারবেন না। 31-এও আমি ওনাকে জানাবো আবার যেন এসে উনি মায়ের কাছে পুজো দিয়ে আবার সোনার বাংলার স্বপ্ন দেখেন এবং দেখান। যেরকম তৃণমূল কংগ্রেস অমিত শাহকে খোঁচা দিতে চায়, নিজে প্রত্যেকবারই তিনি এসে সোনার বাংলার স্বপ্ন দেখান, কিন্তু সোনার বাংলা আলটিমেটলি গড়া হয় না। তৃণমূল কংগ্রেসে ক্ষমতায় আসে যদিও অমিত শাহ এবার তিনি এসে দাবি করেছেন যে পরিবর্তন চাই, যে পরিবর্তনের ডাক তিনি আগেও দিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালির কথা তিনি বলেছেন, বাঙালি আবেগে শান দেওয়ার চেষ্টা করেছেন। অন্যদিকে সার্বিকভাবে অমিত শাহ যখন শহরে, তখন যেরকম দেখালাম যে বিদ্যাসাগর কলেজে গিয়ে বিদ্যাসাগরের স্মৃতি উস্কে দেওয়ার, সেই 2019 সালের স্মৃতি উস্কে দেওয়ার চেষ্টা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে সার্বিকভাবে খোঁচা অমিত শাহকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।